হেলথ লাইন। দেখুন, আমরা সকলেই কিন্তু খেতে ভালোবাসি, এবং খাবার কথা বললেই যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে। তার কারণ এই যে ডাইজেশনের উপর একটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে, আমাদের খাওয়া দাওয়া বলুন, আমাদের লাইফস্টাইল বলুন, এই সব কিছুরই কিন্তু একটা ওভারঅল ইম্প্যাক্ট পড়ে, এবং সেই ইম্প্যাক্টটা আমাদের শরীরের অন্যান্য যে অর্গানস বা পার্টস রয়েছে তার উপরেও দেখা যায়। আজকে বুঝতেই পারছেন যে প্রতিদিনের মতো আমরা ঠিক যেরকম বিকেল 5:30 নাগাদ আপনাদের সামনে উপস্থিত হই নানান বিষয়ে কথা বলতে, আজ আপনাদেরকে সতর্ক করব ডায়েট সংক্রান্ত বিষয়, অর্থাৎ কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল মডিফিকেশনস, এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আজকে এই বিষয় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে তথ্য দিয়ে সমৃদ্ধ যিনি করবেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অরিত্র খান স্যার। স্যারকে অনেক অনেক স্বাগত। স্যার, এই যে বিষয়টা মানে খাওয়া দাওয়া মানে আমরা সকলেই জানি যে ভীষণ একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার আমাদের সকলের কাছে, কিন্তু এই খাবার কারণে তো অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে গরমকালে। এবং আমরা সকলেই জানি যে গরমকাল বেশিরভাগ ক্ষেত্রে এখানে থাকে এই সিজনটা। তো এইটা দিয়ে যদি শুরু করা যায় যে গরমে কি কি ধরনের প্রবলেম, ডাইজেশন রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে। নমস্কার, হেডলাইনের সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম জানাই। যেটা আপনি এক্ষুনি বললেন যে গরমকাল এবং খাবার, এই দুটোর মধ্যে তো প্রচণ্ড রকমভাবে একটা গভীর সম্পর্ক রয়েছে, যে আমরা গরমে কি খেতে পারি কি না খেতে পারি, এবং আমাদের ডাইজেস্টিভ হেলথের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত, যদি গরমকালের খাবার কথা আমরা বলি, তার একটাই প্রথম খাবারটা হচ্ছে যে আমাদের ওআরএস বা ওআরএসএল। এইটা কেন বললাম, কারণ কি গরমে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার কিন্তু একটা প্রচন্ড চান্সেস থেকে যায়। যে অনেকে জলটা প্রপারলি খাচ্ছেন না, এবং অনেকে হয়তো এসিতে বসে কাজ করছেন বলে হয়তো জল পিপাসা পাচ্ছে না বলে হয়তো জল খাচ্ছেন না, অনেকে হয়তো জল পিপাসার সেরকম কোনো হ্যাবিটই নেই বলে জলটা খাচ্ছেন না। ফলে সেই জায়গাতে একটা কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা চলে আসে। ফলে জলটা কিন্তু গরমে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং সেটার একটা অঙ্ক আছে। আমার যেরকম আইডিয়াল বডি ওয়েট, তার সঙ্গে 30 গুণ করে যতটা পরিমাণে ফ্লুইড আসবে সেই পরিমাণ ফ্লুইড কিন্তু আমাকে পান করে যেতে হবে। আমি যদি এয়ার কন্ডিশনে ঘরে বসে বা অফিসে বসে কাজকর্ম করি, তাহলে আমাকে অন্তত পক্ষে প্রতি ঘন্টাতে 250 ml করে জল পান করে যেতে হবে। এবং যারা বাইরে কাজকর্ম করছেন, কায়িক পরিশ্রমের কাজকর্ম করছেন, তাদের জন্য তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জলটা কিন্তু পান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রথমত এই গরমের জন্য কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা এবং আমাদের বাইরের তাপমাত্রার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে যে থার্মোডাইনামিক্স। অনেক সময় বিভিন্ন রকমের এই থার্মোডাইনামিক্স এই থিওরিগুলো বলছে যে আমাদের শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রার যে সমতা, সেটাকে ঠিকঠাক করে বজায় রাখতে গেলে আমাদের এমন খাবার দাবার খেতে হবে যেই খাবার দাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস এবং ময়েশ্চার, অর্থাৎ জলের যে সমতাটা একদম সমবন্টিত থাকে। সেটার কথা মাথায় রাখতে গেলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা গরমকালে এমন কোনো খাবার দাবার খাবো না যেই খাবার দাবারটা আমাদের পাকস্থলী এবং আমাদের লিভারকে ট্রাবল দিতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে অনেকে এই লিভারের স্বাস্থ্যের জন্য বাজার চলতি অনেক ডিটক্স ড্রিঙ্ক, অনেক রকমের পোশাকি, যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট গিমিকে পড়ে তারা হয়তো কিনে ফেলেন, সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। মনে রাখতে হবে আমাদের লিভার কিন্তু একটা ডিটক্সের একটা প্রধান একটা বড় অঙ্গ বা অর্গ্যান। ফলে লিভারের মতো ডিটক্স কিন্তু কেউ করতে পারে না। সুতরাং লিভারকে ঠিক রাখতে হবে। এবং দ্বিতীয়ত, আমাদের যদি আমরা মুখ দিয়ে খাবারটা যখন শুরু করি, খাবারটা মুখের পরে আমাদের ইসোফেগাসে আসে, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে যে খাদ্যনালী, এবং তারপরে খাবারটা আসে আমাদের স্টম্যাকে। এবং স্টম্যাকে আসার পরেই তার যে পিএইচ, পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন লেভেল, সেইটা কিন্তু অনেক 7-এর কম হতে শুরু করে। 7-এর কম যখনই কোনো পিএইচ হয় তখন তাকে আমরা অ্যাসিডিক পিএইচ বলে থাকি। ফলে আমরা যদি মাত্রাতিরিক্ত এই গরমকালে রেড মিট জাতীয় খাবার দাবার, প্রচণ্ড ভাজাভুজি জাতীয় খাবার দাবার, প্রচণ্ড জাঙ্ক খাবার দাবার, এবং কি বলবো, রেড মিট বলতে গেলে আমি হয়তো মাটনকে রেড আর হোয়াইট মিটের মধ্যবর্তী স্থানে বলছি,
মাটন বাদ দিয়েও অনেকে বিফ খান, অনেকে পর্ক খান, অনেকে ল্যাম্ব খান এবং বিভিন্ন রকমের রেড মিট হয়ে থাকে। এবং সেইটা যদি বেশি মাত্রায় খেয়ে থাকেন এবং আমাদের পাকস্থলীতে যে উৎসেচকগুলো থাকে, যে এনজাইমসগুলো থাকে, সেগুলো প্রোটিন ধর্মী তো বটেই, এবং সেইগুলো যে পেপসিন, পেপসিনোজেন, এগুলোকে বেশি সিক্রিয়েট করতে গেলে কি করতে হয় না, প্রচুর অ্যাসিডিক সিক্রিয়েশনটা হয়। অর্থাৎ এই সমস্ত যে প্রাণীজ পদার্থগুলো আমি বলছি তার মধ্যে এত বেশি পরিমাণে ইলাস্টিন থাকে, সেটা খাবার পরে কি করে না পেপসিনের স্পাইক শুরু হয় এবং তখন আমাদের পাকস্থলীর যে প্যারাইটাল সেল থেকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েট করে এবং সেটার কার্যক্ষমতা হচ্ছে 2.5 থেকে 3.5 এই পিএইচ এর মধ্যে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যদি এই পিএইচ হয় তার মধ্যে তার অ্যাসিডের মাত্রা কত শুরু হবে, এবং সেই অ্যাসিডের মাত্রা কিন্তু পাকস্থলীতেও থেমে থাকবে না। সেটা করবে কি, অপোজিট পেরিস্টালসিস পদ্ধতির মাধ্যমে আমাদের কিন্তু এই খাদ্যনালী এবং মুখগহ্বরে চলে আসতে শুরু করবে। যদি আমি একটা সমুদ্র জলের মাছকে পুকুরের জলে রাখি, মাছটা মরে যাবে। যদি অনুরূপভাবে একটা পুকুরের জলের মাছকে সমুদ্র জলে রাখি, সেই মাছটাও মরে যাবে। সুতরাং আমার যে খাদ্যনালী বা মুখগহ্বর যার পিএইচটা 7-এর উপরে, যেটা অ্যালকালাইন স্ট্রাকচারের মধ্যে পড়ছে, সেখানে যদি কোনো অ্যাসিডিক নেচার চলে আসে, অবভিয়াসলি আমাদের একটা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হবে, হার্টবার্ন হবে, একটা চেস্ট বার্ন হবে এবং অম্বল, অ্যাসিডিটি, গলা জ্বালা, বুক জ্বালা এবং আমাদের পুরো যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা দিয়ে আপনি শুরু করলেন, অর্থাৎ অন্ত্র স্বাস্থ্য, এটা পুরোটাই কিন্তু একটা মানে পরিপাকতন্ত্রের কিন্তু একটা গন্ডগোল কিন্তু দেখতে পাওয়া যায়। একদম স্যার, এই যে প্রসঙ্গটা উঠলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ডিসঅর্ডার গুলো নিয়ে যদি আমরা এবার একটু কথা বলতে পারি, যে কেন হয় এই ধরনের ডিসঅর্ডার, সমস্যাগুলো এক্স্যাক্টলি কি কি কারণ বা কি কি ট্রিগার্স এর জন্য হতে পারে? এই সমস্যাগুলো না গরমকালে অনেক রকম কারণে হতে পারে। প্রথমত গ্রীষ্মকালে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা শুরুর আগেই বলে রাখা ভালো, আমাদের না দু রকমের অ্যাপেটাইট হয়, যাকে আমরা খিদে বলি। একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইট, আর একটা হচ্ছে আমাদের সিফালিক অ্যাপেটাইট। সিফালিক অ্যাপেটাইটটা হচ্ছে যে আমাদের যে ব্রেইন যখন আমাদের কোনো কিছুকে মানে কন্ট্রোল করছে, যেরকম কিছু কিছু হরমোন থাকে, যেরকম কর্টিসল হরমোন, যেরকম লেপটিন বা ঘ্রেলিন, এগুলো সবগুলোই কিন্তু আমাদের খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেই যে খাবার দাবারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আবার আরেক ধরনের যে পরিপাক মানে যেটা আমরা বলছি যে সিস্টেম, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপেটাইট, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইট। সুতরাং যে অ্যাপেটাইটটা আমাদের যে টাইমে খাওয়া, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম বা ক্রোনো নিউট্রিশন, এটা বলা হয় যখন আমাদের সূর্য ওঠে, অর্থাৎ যখন প্রকৃতির আলো বেশি থাকে, তখন আমাদের যে মেটাবলিক রেট, অর্থাৎ আমাদের যে মেটাবলিজম বা আমাদের যে বিপাক, তার মাত্রা অনেক বেশি থাকে। আবার অনুরূপভাবে যখন সূর্য অস্ত যায়, যখন আমাদের যে প্রকৃতির আলো যখন কমতে শুরু করে, তখন বিপাকের মাত্রা কিন্তু কমে যায়। ফলে ব্রেকফাস্টটাকে আমরা বলি না এম্পায়ার বা এমপ্রেস, অর্থাৎ সকালবেলা কিন্তু ব্রেকফাস্টের অর্থাৎ প্রাতরাশের কিন্তু একটা বড় গুরুত্ব রয়েছে এই বায়োলজিক্যাল ক্লক বা ক্রোনোনিউট্রিশনের জন্য। কিন্তু আমরা অনেক সময়তে করি না, আমরা সকালবেলা না খেয়ে দিয়ে অনেক সময় বেরিয়ে যাই, দুপুরে হয়তো বাইরের খাবার দাবার খাই, যাবতীয় যা কিছু খাবার দাবার আমরা খাই সেটা কিন্তু আমরা ভোরাসিয়াসলি এবং আমরা খুব হাইপার ফ্যাজিক্যালি কিন্তু আমরা রাত্রের দিকে খাই। ফলে যখনই আমাদের এই বিএমআরটা বা বেসাল মেটাবলিক রেটটা রাতের দিকে কম থাকছে, তখন কি হচ্ছে, এই খাবার দাবারের পরিপাকতন্ত্রের তার কি বলবো, তার না ডাইজেশন ঠিকঠাক করে হচ্ছে, না তার মেটাবলিজম ঠিকঠাক করে হচ্ছে, না তার আত্তীকরণ ঠিকঠাক করে হচ্ছে, না তার শোষণ ঠিক করে হচ্ছে। আমরা খাবার দাবার যেরকম ভালোবেসে খাই, আমাদের অ্যাপেটাইটের জন্য, যে বললাম না চোখের খিদে, একটা রোলের দোকানের পাশ দিয়ে যাচ্ছে, আমার খিদে না পেলেও আমি সেই খাবারটা মনে হয় রোলটা খেয়েই ফেলি, গন্ধে যেটা আমাদের হচ্ছে আর কি, ঠিক আছে, বর্ণে গন্ধে আমাদের খিদে। তো সেই খিদে কিন্তু চোখের খিদে। কিন্তু আমাদের যে রাত্রিরে আমরা যে এত কিছু খাবার দাবার খেলাম, কেউ হয়তো মাটন খেলেন, কেউ হয়তো প্রচন্ড চিকেন, মাছ, ডিম একসাথে খেলেন, তাহলে বুঝতে পারছেন তো যে কতটা পরিমাণে প্রোটিন উনি একসাথে ইনটেক করলেন, এবং তার যে গ্যাস্ট্রিক সিক্রেশন হতে শুরু করবে, ফলে কি হবে, মাঝরাতে মানুষটা করে একটা তার বুকে ব্যথা, চেস্ট পেন হতে শুরু করবে, তিনি ভাববেন এটা হয়তো হার্টের ব্যথা হচ্ছে, কোনো একটা আইসোসরবাইড নাইট্রেট কিছু একটা জিভের তলায় রাখলেন, তাতেও তার কিছু হলো না, মাথা ঘুরে গেল,
পুরো গন্ডগোলটাই সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেল। কারণ কি আমরা অনেক সময়তে এই বুকের ব্যথা হার্টের ব্যথার মধ্যে কিন্তু একটা অ্যাম্বিগিউটি ফিল করি, কোনটা কিসের ব্যথা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। সেই কারণে রাত্রিরের যে ডায়েট হবে সেটা খুব সাদামাটা হবে এবং খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে রাখতে পারলে ভালো হয়। তবেই কিন্তু আমরা এই যে সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লকের কথা বলছি, যে ব্রেকফাস্ট এম্পারার, লাঞ্চ কিং বা কুইন বা ডিনারটা পপার, সেই থিওরি বা সেই যে আমরা কি বলবো অনুষঙ্গগুলো আছে মেনটেন করতে পারবো, না হলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু গরমকালে আমাদের সেট পয়েন্টের মাত্রা অনেক কমের দিকে থাকে, তাহলে অনেক সময়তে কি হয়, এই যে ল্যাকটেজ, এই যে এনজাইমটা যেটা আমাদের দুধকে হজম করতে সাহায্য করে, অর্থাৎ কার্বোহাইড্রেট ল্যাকটোজ, সেটাকে ভাঙতে সাহায্য করে। সেটা ঠিকঠাক করে না খাওয়ার দরুন যদি অনেকে বেশি দুধ চা বেশি বেশি করে খায়, দুধ দিয়ে ফুটিয়ে যদি কেউ চা পান করেন, তখনই তার কিন্তু এই গ্যাস্ট্রিক প্রবলেমগুলো স্টার্ট হয়ে যাবে। ফলে গরমকালে যতটা সম্ভব গমের তৈরি খাবার দাবার কম খাওয়া যায় এবং দুধ অর্থাৎ র মিল্ক যদি একটু কম খাওয়া যায়, তাহলে তার স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। এবং জলটার কিন্তু একটা বড় উপকারী ভূমিকা রয়েছে, কারণ প্রত্যেকটা এনজাইমসই কিন্তু তার যে অ্যাক্টিভিটিগুলো হয়, জল কিন্তু তার জন্য কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস মাথায় রাখতে। একেবারে তাই। অর্থাৎ বুঝতেই পারছেন যে আজকের যে আমাদের আলোচনা, আমি স্যারকে শুরুতেই বলেছিলাম যে স্যার আজকের আলোচনা কিন্তু আলোচনা হবে না, আজকে একদম আমরা গল্পের ছলে মজার ছলে যতটা সম্ভব সতর্কতা সচেতনতা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এতক্ষণে কিন্তু আপনারা বুঝে গেছেন মোটামুটি যে কোনো ধরনের শারীরিক সমস্যা একটা কিন্তু সম্পর্ক থাকতে পারে খাওয়া দাওয়ার সঙ্গে। সুতরাং এইখানেও কিন্তু আমাদের সতর্কতার দরকার রয়েছে। স্যার এই প্রসঙ্গ থেকেই যাব, অনেকেই অনেক ধরনের তো অবশ্যই মানসিকতা রয়েছে, অনেক ধরনের ধারণা রয়েছে আমাদের সমাজে, সেই কিছু কিছু মিসকনসেপশন গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার জন্য রয়েছে, যে মোটামুটি ঘুমানোর কত ঘন্টা আগে একজন মানুষের খেয়ে মানে খাবারটা শেষ করে ফেলা উচিত? মোটামুটি ঘুমানোর আমরা বলি যে, যেটা আমরা থিওরিটিক্যাল বা টেক্সট বই থেকে বলি, অন্তত 1 ঘন্টা আগে তার খেয়ে নেওয়াটা ভালো। এবং আমরা যে খাবারটা বলছি না, তাকে আমরা খুব হ্যাপি ফিডিং বা আমরা খুব এনজয় ফিডিং বা আমরা যে প্রত্যেকটা খাবার দাবারটা খুব ভালোবেসে খাবার কথা বলছি। কারণ কি, এই যে বললাম যে লেপটিন আর ঘ্রেলিন, এই দুটো হরমোনের খাবার দাবার যেরকম সমান ভূমিকা রয়েছে, সেরকম খাবারটা কিন্তু প্রপারলি ম্যাস্টিকেট করে খাওয়া, ভালো করে চিবিয়ে খাওয়া, তবে কিন্তু এই টায়ালিন যে উৎসেচক তার কিন্তু প্রভাবটা পড়বে। এবং খাবার পরে যদি একটুখানি ওয়াক করে নেওয়া যায়, একটু হেঁটে নেওয়া যায়, তারপরে ঘুমোতে গেলে ভালো। আদারওয়াইজ কি হবে, এই ট্রানজিট টাইমিং এর জন্য যদি আমরা খেয়েই শুয়ে পড়ি, তাহলে অনেক সময় কিন্তু একটা অপোজিট রিগার্গিটেশনস মুভমেন্ট বা একটা অপোজিট পেরিস্টালসিস হতে পারে, সেটাও কিন্তু একটা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যার জন্য কিন্তু দায়ী। একেবারেই তাই। এবং এই সূত্র ধরেই এবার আমরা আসবো হচ্ছে মিসকনসেপশনের বিষয়। স্যার অনেকেই বলেন যে ডিম, আমরা অনেকেই ডিম খেতে ভীষণ ভালোবাসি, ডিম খেলে নাকি যে ডাইজেস্টিভ ইস্যুস গুলো সেগুলো নাকি বৃদ্ধি পায়, এটা কি সত্যি কথা? একদমই না। কারণ কি, ডিমকে আমরা বলছি, একটা মুরগির ডিমকে আমরা বলছি, ধরে রাখি একটা মুরগির ডিম আমরা একটা সার্টেন এক্সাম্পল ধরে রাখি, যে মুরগির ডিমের মধ্যে যেরকম খুব ভালো পরিমাণে প্রোটিন রয়েছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড খুব ভালো পরিমাণে রয়েছে, এবং যে বি ভাইটামিনস গুলো আছে, যেরকম কোলিন বলুন বা সায়ানোকোবালামিন বলুন, এগুলো ডিমের মধ্যে খুব ভালো পরিমাণে রয়েছে। এবং একটা ডিম, তার মধ্যে এতটা ভালো পরিমাণে অ্যালবুমিন থাকে না, সেটা আমাদের শরীরের যে তার অসমোটিক গ্রেভিয়েন্ট এবং তার যে অঙ্কোটেনিক প্রেশার, এটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। সুতরাং একটা গোটা ডিম সেদ্ধ একটা মানুষ কিন্তু খেতেই পারেন। প্রশ্নটা হচ্ছে, যদি সেই ডিম সেদ্ধ জায়গায় প্রচুর মশলাপাতি দিয়ে, প্রচুর তেল দিয়ে যদি তিনি ডিমের ডালনা তৈরি করে খান এবং অনেকক্ষণ গরমে রেখে দিলেন, অথবা প্রচুর তেল দিয়ে যদি একটা অমলেট তৈরি করে খান, সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাস্ট্রিক সমস্যা আসলেও আসতে পারে। কিন্তু একটা গোটা ডিম সেদ্ধ একটা মানুষ এই গরমকালে কিন্তু ডেলি খেয়ে যেতে পারেন, তাহলে তার শরীরের কিন্তু অ্যালবুমিনের মাত্রা ঠিক থাকতে সাহায্য হবে। স্যার এই ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, সেটা হচ্ছে অনেকেই রিলেট করতে পারবেন বিষয়টা, আমার মনে হয় আমরাও পারবো, যেটা হচ্ছে যে অনেকেই বাসি খাবার খান, মানে ধরুন 1 দিন 2 দিন 3 দিন পুরনো বাসি খাবার খান, এটা কি কোথাও একটা গিয়ে একটা হেলদি প্র্যাকটিস বলা যেতে পারে? আমরা 2 রকমের খাবার দাবার বলি। একটা খাবারকে বলি হচ্ছে পেরিশেবল ফুড, একটা খাবার দাবার বলি নন পেরিশেবল ফুড। যেরকম ধরুন মাছ বলুন বা ডিম বলুন বা চিকেন বলুন বা দুধ বলুন, যেগুলো শেলফ লাইফটা একটু কমের দিকে থাকে, ফলে সেগুলোকে রান্না করার সঙ্গে সঙ্গেই বলা হয় খেয়ে নিতে। আদারওয়াইজ কিন্তু সেগুলোতে একটা কোন রকমের ব্যাকটেরিয়া বা ডিফারেন্ট মাইক্রোবস এর সমস্যা আসতে পারে এবং সেখান থেকে কিন্তু একটা ফুড বোল ইলনেস বা একটা ফুড টক্সিসিটি সমস্যাগুলো হতে পারে। কিন্তু যেগুলো ধরুন সেলফ লাইফ অনেক বেশি,
একটা গোটা ফল অনেকদিন রেখে দিতে পারি, বা কিছু সবজি অনেকদিন রেখে দিতে পারি, অবশ্যই কাঁচা অবস্থাতে। সেগুলোর শেলফ লাইফ বেশি বলে সেগুলোকে আমরা অনেকদিন ধরে কনজিউম করতে পারি। তবে একটা খাবার দাবার রান্না করে রেখে দেওয়ার ফলে সেই খাবার দাবার তার যদি প্রপারলি সেটা অক্সিজেনের সংস্পর্শে আসে, তাহলে একটা এনজাইমেটিক বা নন এনজাইমেটিক একটা ব্রাউনিং তৈরি হতে পারে এবং খাবার দাবার নষ্ট হতে পারে। সুতরাং খাবার দাবার যে প্রিজার্ভেশন, সেই পদ্ধতিটা অবলম্বন করলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাসি খাবার তো অনেকেই খেয়ে থাকেন। মাথায় রাখতে হবে সেই খাবারটা কি খাবার, খাবারটা কোথায় প্রিজার্ভ করা হয়েছিল এবং সেটা কি হিসাবে বাসি, কতদিনের বাসি, সেই অনুযায়ী করে তাহলে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা বিভিন্ন রকমের যে মাইক্রো অর্গানিজমসগুলো হয় সেগুলো খাবার দাবারে আসতে পারে। স্যার, এই প্রসঙ্গ থেকে এবার আমরা আসবো একটু গাট হেলথের প্রসঙ্গে। একদম। এই ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে থাকেন সাধারণত যে গাট হেলথের বিষয়ে প্রোবায়োটিক্স এর ভূমিকা ঠিক কতটা, রোলটা ঠিক কতটা মেনটেন করতে। একদমই। এই যে প্রোবায়োটিক বলুন বা প্রিবায়োটিক বলুন, যেগুলোকে আমরা মেডিকেল পরিভাষায় সিমবায়োটিক বলে থাকি, অর্থাৎ আমাদের কি হয়, আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, যাকে আমরা বাংলায় বলে থাকি বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের মধ্যে কিন্তু কোনো উৎসেচক থাকে না, এবং তার যে লার্জ কলোনিক গাট, যাকে আমরা গাট হেলথ বলে থাকি, সেখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো যেগুলো হয়, যেরকম ধরুন ল্যাক্টোব্যাসিলাস র‍্যামনোসাস বা বিফিডোব্যাকটেরিয়াম বা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, খুব পাতি বাংলায় বলতে গেলে আমাদের টক দইতে কিন্তু এটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ টক দই কিন্তু প্রোবায়োটিকের খুব আদর্শ উৎস। ফলে এই টক দই যদি আমরা ডায়েটের মধ্যে, ডেইলি ডায়েটের মধ্যে রাখতে পারি, অবশ্যই টক দই ফ্রিজ থেকে বার করে নয়, রুম টেম্পারেচারে রেখে তারপর সেটাকে খাওয়া উচিত। আবার আজকাল পোশাক চলতি জায়গাতে অনেকে কিন্তু গ্রিক ইয়গার্ট বা বিভিন্ন রকমের প্রোবায়োটিক্স যেরকম ইয়গার্ট খেয়ে থাকেন, সেগুলোও খেতে পারেন। তবে এই প্রোবায়োটিক্সের সঙ্গে প্রিবায়োটিকটা হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস, অর্থাৎ বিভিন্ন রকম শাক, সবজি, ডাঁটা, যেগুলোর মধ্যে খুব ভালো ডায়েটারি ফাইবার আছে এবং ডাল জাতীয় সামগ্রী, যে রেজিস্ট্যান্ট স্টার্চ আছে, সেগুলো ডায়েটের মধ্যে রাখলে ওভারঅল সিমবায়োটিক্স কিন্তু আমাদের গাট হেলথে ভীষণ ভালো সাহায্য করে। ফলে ডেইলি টক দই আমরা গরমে দইয়ের লস্যি, দইয়ের ঘোল বা ছাঁচ, দইয়ের জল বা টক দই কিন্তু ডায়েটে রাখতেই পারি। একেবারে কোভিডের পর স্যার আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে কোভিডের পর মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন, এবং স্বাস্থ্য সচেতনতা কিন্তু একেবারেই কোনো ভুল প্র্যাকটিস নয়, রাদার আমাদের আরো বেশি করে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। এবং এই প্রসঙ্গ থেকেই যাব, এই যে স্বাস্থ্য সচেতনতা, এর জন্য মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়তো জিমে যাচ্ছেন এবং জিমে গিয়ে সেখানে তারা বেশ কিছু সাপ্লিমেন্টস ইউজ করছেন। সুতরাং এই প্রসঙ্গ থেকে যদি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় যে এই বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টস রয়েছে, এইগুলো কতটা রিস্কি, কতটা খাওয়া উচিত, ম্যান টু ম্যান কতটা ভ্যারি করে, আমাদের শরীরে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। একদমই তাই। প্রথমত বলে রাখি যে আমি কোনো কিছুর বিরুদ্ধে নই, কারণ জিম করা বা জিমে যাওয়া বা ফিটনেস হাবগুলো কিন্তু খুব ভালো করে তাদেরকে সচেতনতা দিচ্ছে, সচেতন করছে। কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, যিনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হাসপাতালের সাথে যুক্ত আছেন, তাদের পরামর্শ ছাড়া এই যে মুড়ি মুড়কির মতো বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা দেখতে পাই, যে আমাদের যখন কোনো খাবার দাবার সাপ্লিমেন্ট বা মেডিসিনস খাওয়া হয়, এই লিভারে কিন্তু সেগুলো যায় এবং তারপরে সেগুলো কিন্তু কিডনিতে যায়। অর্থাৎ তার যে মেটাবলিজম, তার যে অ্যাবজর্পশন এবং তার যে এক্সক্রিশন, এই পদ্ধতিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফলে একটা মানুষের কিডনির কোনো সমস্যা আছে আমি জানি না, তার লিভারে কোনো সমস্যা আছে কিনা আমি জানি না, বা সেই মানুষটা হয়তো লো ফোডম্যাপ ডায়েট খাচ্ছেন, বিভিন্ন গ্যাস্ট্রো সমস্যা, আইবিএস হোক বা আইবিডি হোক বা ক্রোনস ডিজিজ হোক, সেটা আমরা জানি না। সেটা না জেনে তাকে জোর করে অনেক পরিমাণে হোয়ে প্রোটিন খাওয়া বা তাকে অনেক পরিমাণে ক্রিয়েটিন খাওয়ানো বা অনেক পরিমাণে অত্যধিক পরিমাণে প্রোটিন খাওয়ালে কিন্তু তার কিডনির সমস্যা, গ্লোমেরুলনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এই সমস্যাগুলো আসতে পারে। তবে এই যে নন মেডিকেল বা যেগুলোর কোনো স্টাডি নেই বা রিসার্চ আর্টিকেল নেই, সেই সাপ্লিমেন্ট মুড়ি মুড়কির মতো করে দেওয়া এবং খাওয়া দুটোই কিন্তু ঠিক নয়। অবশ্যই যিনি আপনার পুষ্টি বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আছেন, তার সাথে পরামর্শ করে নিয়ে আপনি কি সমস্যায় ভুগছেন বা আপনার যদি কোনো রকমের কিছু নোন কেসেস থেকে থাকে, সেগুলোর সঙ্গে আলোচনা করে নিয়ে তবেই সেই ক্লিনিক্যাল নিউট্রাসিউটিক্যালসটা কিন্তু নেওয়া উচিত। কিন্তু মুড়ি মুড়কির মতো যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, কারোর সাথে না পরামর্শ করে ওভার দ্য কাউন্টার কিন্তু খাওয়া ঠিক নয়। একেবারেই। দেখুন, আমরা যখনই আলোচনা করি তখনই কিন্তু একটা প্রসঙ্গ উঠে আসে, মানে সুস্থ থাকা, অর্থাৎ সেটা শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। এই ক্ষেত্রে এই প্রসঙ্গটাই তুলবো যে স্যার, মেন্টাল স্ট্রেসের কি একটা ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা ওভারঅল হেলথে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এটা খুবই অথেন্টিক কোয়েশ্চেন। যে অনেকে ভাবেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানেই তিনি আমার সমস্ত খাবার দাবারগুলো বন্ধ করে দেবেন। এটা কিন্তু খুব ভুল ধারণা।
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আপনার জন্য বসে আছেন, তিনি একজন অভিজ্ঞ ডায়েট ডাক্তারবাবু যাকে আমরা বলে থাকি, এবং তিনি কিন্তু আপনার যে সমস্যায় ভুগছেন তার সমস্যার সঙ্গে যে খাবার দাবারগুলো, তার ক্যালোরি ক্যালকুলেশন, তার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেটাকে মাথায় রেখে উপযুক্ত খাবার দাবারগুলো কিন্তু বলে দেবেন। আজকাল কিন্তু ডায়াবেটিসে আমরা সেরকমভাবে কোনো ফল বাদ দিই না, আমরা কিন্তু আম বাদ দিই না, আমরা লিচু বাদ দিই না, আমরা এমনকি অনেক সময়তে যারা হয়তো বিভিন্ন রকমের কি বলবো বা মানে অনেক রকমের একাধিক সিনড্রোমেক্স বা নন কমিউনিকেবল ডিজিজের সমস্যায় ভুগছেন, আমরা অনেক খাবার দাবার কিন্তু তাকে খেতে বলি, কিন্তু সেই খাবার দাবার গ্লাইসেমিক লোড, গ্লাইসেমিক ইন্ডেক্সের সাথে তার ক্যালোরি ক্যালকুলেশন কিরকম হচ্ছে সেটাকে মাথায় রেখেই কিন্তু খাওয়াটা উচিত। নিজের মতো করে যদি আমি কোনো ডায়েট করতে শুরু করি, এই ক্র্যাশ ডায়েটিং বা স্কিপ ডায়েটিং, বা অনেকে হয়তো খাবারটা খেলেনই না, এই যে একদম ভেরি লো ক্যালোরি ডায়েট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু গল ব্লাডারে স্টোন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে, অনেক সমস্যা হতে পারে। এবং আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে সাইকোলজিক্যাল স্ট্রেসের মধ্য দিয়ে যাই, অর্থাৎ আমাদের গাট হেলথের সঙ্গে সঙ্গে আমাদের মেন্টাল হেলথটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখবেন যে আপনার হয়তো মন খারাপ, রাত্রে ঘুম হচ্ছে না, হয়তো কোনো শারীরিক সমস্যার জন্য আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেছেন, তিনি হয়তো আপনাকে কোনো একটা সিলেক্টিভ সিরোটনিন রিয়াক্টেক ইনহিবিটার্স বা মাও ইনহিবিটার্সের মতো ওষুধ দিয়ে দিয়েছেন। কারণ কি হয়, আমাদের যে নিউরনসগুলো না, সেগুলো প্রচুর সিরোটোনিনকে নিতে শুরু করে দেয়। যত সিরোটোনিন শরীর থেকে চলে যায় তত আমাদের বেশি মন খারাপ বা ডিপ্রেসিভ লাগে। তো সেই জায়গাতে আমরা কিন্তু সেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা আমরা দুধ বা আমরা ডিম সেদ্ধ এবং চকলেট ডায়েট থেকে কিন্তু পাবো, যেটা কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে আমাদের মেন্টাল হেলথকে মেনটেন করতে সাহায্য করবে। উপকারী অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যানও আছে। সুতরাং খাবার দাবারের সাথে যে মনের স্বাস্থ্য, অর্থাৎ যে আনন্দ থাকা বা গুড মুড বা ফিল গুড ফ্যাক্টর, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাকেও মাথায় রাখতে হবে। একেবারে এই প্রসঙ্গে আরো একটা রেলেভেন্ট বিষয় কিন্তু হঠাৎ করে আমার মাথায় চলে এলো, এবং আমার মনে হয় আজকের এই প্ল্যাটফর্মে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো কথা বলছি ডায়েট নিয়ে, এবং বিভিন্ন ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে দেখতে পাই স্যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে অনেক সময় না মানুষ ফুড চ্যালেঞ্জ করেন। অনেক বড় হয়তো একটা রোল বা যা কিছু, বা হয়তো একসাথে অনেকটা জিনিস, অনেকটা পরিমাণে খাবার মানুষ খেয়ে ফেলেন। এইটারও কি একটা মানে লং টার্ম এফেক্ট পড়তে পারে আমাদের শরীরের উপর? একদমই তাই। আমি দেখেছি, হয়তো নিজেও খুব স্ক্রোলিং করতে গিয়ে, যে বিভিন্ন ভ্লগিং এর মারফত লোকে চ্যালেঞ্জ করতে কিন্তু সমূহ বিপদের সম্মুখীন হয়। ইনফ্যাক্ট আমার কাছেও অনেক মানুষেরা এসেছেন যারা এই ভ্লগিং করেন, এবং এই চ্যালেঞ্জ করতে গিয়ে তার না হয় একটা কোনো লিভারের একটা ইনফেক্টিভ হেপাটাইটিস হয়ে গিয়েছে, না হলে অত্যধিক পরিমাণে ফ্যাট লিভার, ফাইব্রোসকান ধরা পড়েছে, গ্রেড 2 থেকে গ্রেড 3 ফ্যাট লিভার হয়ে গিয়েছে। এবং কেউ হয়তো ডাবের জল খাচ্ছেন, গরমে ডাবের জলের চ্যালেঞ্জ, এবং ডাবের জল যিনি চ্যালেঞ্জ করেছিলেন তার হয়তো আগেই তার ক্রিয়েটিনিনের মাত্রা ছিল 4, ইউরিয়ার মাত্রা ছিল অনেক বেশি, পটাশিয়ামের মাত্রা ছিল 5.5 সামথিং, তিনি জানতেন না। এবং ডাবের জল যেরকম গরমে সবার জন্য ভালো, খুব ভালো পরিমাণ সোডিয়াম পটাশিয়াম থাকে, সেরকম ডাবের জলের মধ্যে পটাশিয়াম মাত্রাও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। টেন্ডার কোকোনাট বা নন টেন্ডার কোকোনাটের কথা আমি বলছি না, ডাবের জল কিন্তু কোনো কিডনি পেশেন্টের জন্য চলে না, আনলেস এন্ড আনটিল তিনি হাইপোক্যালেমিক, অর্থাৎ পটাশিয়াম তার কম রয়েছে। তখন আমরা হসপিটালে KCl চালানোর সঙ্গে সঙ্গে, পটাশিয়াম ক্লোরাইড চালানোর সঙ্গে সঙ্গে আমরা ডাবের জল দিয়ে থাকি। কিন্তু এই চ্যালেঞ্জ করতে গিয়ে দেখা যায় সেই মানুষটা কিন্তু ডায়ালিসিস পর্যন্ত করতে হচ্ছে। সেটা কিন্তু একদমই করবেন না। মাত্রাতিরিক্ত খাবার দাবার, অতিরিক্ত পরিমাণে রোল খেয়ে ফেলছি, এক গাদা করে আমি বিরিয়ানি এবং চিকেন নিমেষের মধ্যে শেষ করে ফেলছি। আমি জানি সেটা ক্যামেরার কারসাজি বা এডিটিং কিনা, যদি কেউ সত্যি সত্যি সেটা করে থাকেন তাহলে কি হবে না, আমাদের যে RQ রেসপিরেটরি কোশ্চেন, সেই মাত্রা যদি কোনো রকম ভাবে বিঘ্নিত হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট পর্যন্ত কিন্তু হতে পারে। এবং রসগোল্লা অনেকে চট করে এতগুলো খেয়ে ফেললে সেটা কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে, অর্থাৎ উইন্ড পাইপে চলে গেলে কিন্তু তার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং কখনোই কিন্তু এই ধরনের ব্লগিং করতে গিয়ে বা বিভিন্ন রকম ভাবে চ্যালেঞ্জ করতে গিয়ে কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন না। একেবারেই তাই। এত সুন্দর করে স্যার কথা বললেন এবং এই বিষয়টাকে বিশেষভাবে এত সুন্দর করে স্যার বুঝিয়ে দিলেন, সত্যি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কিন্তু এখনই সেই সময় আসেনি, অবশ্যই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে একটা প্রসঙ্গ কিন্তু এখনো তোলা বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট। আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে ব্যালেন্সড ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে বেশ কিছু মিসকনসেপশনও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। স্যার এই ক্ষেত্রে আরেকটা জিনিসও কিন্তু উঠে আসে, আমি
আমিও নিজে ব্যক্তিগতভাবে অনেকবার শুনেছি যে মানুষজন জিজ্ঞেস করেন যে তাহলে কি খাবো, হয়তো চটজলদি আমার কিছু নেই এখন এই মুহূর্তে, তাহলে সেই ক্ষেত্রে কি খাবো, কিভাবে নিজেদের ডায়েটকে মেনটেন করব। ধরুন 1 ঘন্টার মধ্যে আমাকে খাবারটা শেষ করতে হবে, তাহলে আমি ভাবছি যে আমি এই মুহূর্তে খাবো না, একটু পরে খাবো, ওই পরেটা হয়তো বিকেল হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে একজন মানুষ কিভাবে নিজেদের ডায়েট মেনটেন করবেন, ক ঘন্টা অন্তর মানুষের খাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে যদি আমরা আজকে এই শেষ পর্যায়ে শেষ করতে পারি এটা দিয়ে। আমি আজকে ব্যালেন্স ডায়েট যেটা আপনি বললেন সেটা সত্যিই খুব দরকার। আমরা অনেক সময়তে কিছু ফুড পিরামিড, অনেক সময়তে আঙুল দিয়ে বা হাত দিয়ে বা প্লেট মেথড দিয়ে বলে দিই যে সারাদিনই আপনাদের খাবার দাবারের মধ্যে অন্তত 60% মতো কার্বোহাইড্রেট থাকবে, 20% মতো প্রোটিন থাকবে এবং 20% মতো ফ্যাট থাকবে এবং গুড ফ্যাটটা থাকবে। অনেকে বলেন বা অনেক জায়গায় দেখেছি অনেকে বলেন যে জিরো অয়েল ডায়েট বা জিরো ফ্যাট ডায়েট, এই সমস্ত মিসকনসেপশন থেকে বেরিয়ে আসুন। তার কারণটা আমাদের শরীরের যে ভাইটামিনসগুলো হয় ADEK, সেটাকে দ্রবীভূত করার জন্য ফ্যাটের খুব গুরুত্ব। সুতরাং সেই ফ্যাটটা বা অয়েলটা আমরা ডায়েটের মধ্যে রাখবো। আমরা একটু ঘি বা বাটার রাখতেই পারি, বাটারের মধ্যে খুব ভালো মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে, সেটা ডায়েটের মধ্যে রাখলাম। কিন্তু একটা খাবারকে প্রচুর ভাজাভুজি না করে, প্রচুর তেল দিয়ে ভাজাভুজি করলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, তখন কিন্তু এই কোলেস্টেরল বাড়ানো বা হাইপার টেনশন হওয়া বা ডায়াবেটিসের সমস্যাগুলো আসতে পারে। সুতরাং আমরা 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর করে খাবার দাবারগুলো খাবো, তার ট্রানজিট টাইমটাকে মেনটেন করে। ইন বিটুইন আমরা জল খাবো, সেই জলটা জল থেকে হতে পারে বা জলটা ডালের জল থেকে হতে পারে বা ফ্রুট জুস থেকে হতে পারে বা সবজি স্টু থেকে হতে পারে বা স্যুপ থেকে হতে পারে, সেটাকে মাথায় রাখতে হবে। দইয়ের লাসি থেকে হতে পারে, সেটাকেও মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাকে মাথায় রাখতে হবে, যদি আমরা টাইমে খাবারটা না খাই তাহলে ওই স্টমাক থেকে যে অ্যাসিডটা পড়বে সেটা কিন্তু আমাদের স্টমাকের যদি মেমব্রেনের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমাদের সেখান থেকে একটা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের সমস্যা কিন্তু হতে পারে। তাহলে সেই যে চাইনটা, সেই ফর্মটা হলো না। সুতরাং আমরা অন্তত বিস্কিট বা শশা বা একটা ফল বা একটুখানি ইউরিয়া ফ্রি মুড়ি বা চিড়ে বা খই আমরা ডায়েটে রাখতেই পারি। আজকাল অনেকে ফ্যাশন চলতি জগতে একটু হয়তো কিনোয়া খান বা রাগি খান বা হয়তো বিভিন্ন রকমের সিরিয়ালস খান, সবার পক্ষে তো সেগুলো নেওয়া সম্ভব নয়। বা যারা খেতে চান তারা অবশ্যই খেতে পারেন, কিন্তু তার রান্না কি করে করবেন, তার প্রিপারেশন কি করে হবে, সেটা অবশ্যই যিনি আপনার অভিজ্ঞ পুষ্টি বিশেষজ্ঞ তার সাথে পরামর্শ করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, একটা ভীষণ হেলদি এফেক্টিভ কনভারসেশনের জন্য। দর্শক বন্ধুদের বলবো যে আজকে অবশ্যই আমাদের সময় নেই, সেই জন্য আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আশা করছি আপনারা অনেক তথ্য পেয়েছেন। স্যারকে জানাবো আরো একবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।